প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন এই মুহূর্ত বাংলাদেশ অনুষ্ঠান দেখবার জন্য। সঙ্গে আছি আমি রুবায়েত ফেরদৌস। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো টিকটকের ফাঁদ। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মিস্টার নাজমুল ইসলাম। আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারপারসন খন্দকার ফারজানা রহমান। আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, অনুষ্ঠান আপনাদের। চাইলে আপনারা দেশে বিদেশে এই মুহূর্তে যারা আরটিভি দেখছেন, আপনারা ফেসবুকে অনুষ্ঠানটি দেখতে পারেন এবং স্ক্রলে দেখানো নাম্বারে আপনারা ফোন করে পরিচয় দিয়ে আপনাদের প্রশ্নটি উত্থাপন করতে পারেন। তো আমরা আলোচনায় যাচ্ছি। প্রথমে ফারজানা, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে টিকটকের ফাঁদ আমরা দিয়েছি, যে বাংলাদেশি একটা মেয়ে কিভাবে পাচার হয়ে ভারতে গেল এবং কীরকম সীমাহীন নির্যাতনের শিকার সে হলো। একটা ঘটনা হয়তো আমরা জানি, এরকম আরও ঘটনা কত যে ঘটে সেগুলো হয়তো অন্তরালেই থেকে যায়। তো সব মিলিয়ে বলেন যে ফাঁদের সহজ পাচার কি নারী কিনা, আবার এর সঙ্গে নতুন প্রযুক্তিকে যুক্ত করা হচ্ছে এবং এটা দুটো দেশ যুক্ত, মানে অনেকগুলো ডাইমেনশন কিন্তু এর মধ্যে রয়েছে। খন্দকার ফারজানা, প্লিজ। জি, ধন্যবাদ। সেটা হচ্ছে, আমরা কিন্তু টিকটক বা এই ধরনের অ্যাপস গুলো কেন্দ্রিক অপরাধ গড়ে ওঠার যে একটা সংস্কৃতি, সেটা কিন্তু বেশ কিছু বছর ধরে দেখছি। আমরা গত বছরও দেখেছি টিকটক অপু কিন্তু গ্রেফতার হয়েছে তার বিভিন্ন অপরাধের জন্য, এবং আমরা দেখেছি এক ধরনের কিশোর গ্যাং কেন্দ্রিক যে টিকটককে ব্যবহার করে কিশোর গ্যাং এর যে বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটি, সেগুলো কিন্তু গত 2-3 বছরে বিভিন্ন ভাবে বৃদ্ধি পেয়েছে। প্রথমত হচ্ছে যেটা, যে এখন তো আমরা দেখছি সোশ্যাল মিডিয়া এবং এই ধরনের অ্যাপস গুলো কেন্দ্রিক যেভাবে অপরাধগুলো বাড়ছে, আমি মনে করি তারই ধারাবাহিকতা বা তার সাথে সাথে কিন্তু নারী কেন্দ্রিক যে ঘটনাগুলো, সেগুলো কিন্তু এই টিনেজাররা সেগুলোতে জড়িয়ে যাচ্ছে। একটা সময় আমরা যেটা মনে করতাম যে 18 বছরের নিচে হয়তো সবাই শিশু, তারা হয়তো অপরাধ করতে পারে না, বা অপরাধ করলেও তারা হয়তো না বুঝে করছে, একটা কাজের কনসিকুয়েন্স না বুঝে করছে। কিন্তু আমরা দেখছি যে এখন 18 বছরের নিচের শিশুরা তারা বিভিন্ন ভাবে এই ধরনের অ্যাপস গুলোকে এক্সপ্লয়েট করে, মিসইউজ করে, অ্যাবিউজ করে তারা বিভিন্ন ধরনের নারী কেন্দ্রিক ঘটনাগুলো বা নারীকে নির্যাতন থেকে শুরু করে বিভিন্ন ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা, নারীকে নিয়ে বিভিন্ন ধরনের ট্রল করা, বিভিন্ন ধরনের ভিডিও বানানো, এবং আমরা যেটা দেখলাম যে একটা পারভাসিভ হিউম্যান রাইটস ভায়োলেশন, যেটাকে আমরা বলি যে একটা ইন্টারন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং, সেটা কিন্তু টিকটক যে বলছেন তাকে কেন্দ্র করে হয়েছে। এবং যেইভাবে সেখানে ভিডিও করে তাকে টর্চার করা, মলেস্টেশন করা, সেটা আবার তার পাবলিশ করা, এই যে বিষয়গুলো, আমি মনে করি যে এগুলো আসলে আমাদের অনলাইনকে সেফ, অনলাইনকে আমরা যে ব্যবহার করছি না, আর তারই আসলে একটা ইঙ্গিত বহন করছে। অনেক ধন্যবাদ ফারজানা, আপনি সঙ্গেই থাকুন। আমার আরো প্রশ্ন আছে, আমি আপনার কাছে ফিরে আসবো। তার আগে আমাদের যে পুলিশ অফিসার আছেন মিস্টার নাজমুল, আপনি যদি একটু বিস্তার করেন যে এই যে সাইবার অপরাধগুলো দমনের ক্ষেত্রে আমাদের পুলিশের সক্ষমতা আসলে কতটুকু। কারণ অপরাধীরা কিন্তু অনেক স্মার্ট হচ্ছে, অনেক স্মার্টফোন ব্যবহার করছে, অনেক বড় প্রযুক্তি তারা ব্যবহার করছে, স্টেট অফ দ্য আর্ট। তো আমাদের পুলিশ তার সঙ্গে কতটা আসলে সক্ষম এগুলো ধরবার জন্য, প্লিজ। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। প্রাযুক্তিক উন্নয়ন বাংলাদেশে হয়েছে, এটা আজ আর বলার অবকাশ নেই, বা আমরা এটা নিয়ে হয়তো বা দ্বিমত নেই। ইন্টারনেট এখন জনগণের দোরগোড়ায় পর্যন্ত পৌঁছে গিয়েছে। আমরা সারা বাংলাদেশে 4G দিতে পেরেছি এবং খুব শীঘ্রই 5G নিয়ে আসছি। ছোট্ট পরিসংখ্যান একটা আছে যে আমরা বাংলাদেশে এখন 11 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করি, 6 কোটির মতো মানুষ সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছি, 16 কোটিরও বেশি মানুষ আমরা মোবাইল ফোন ব্যবহার করি, এবং প্রত্যেক 10 সেকেন্ডে একটা করে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলা হয়, যা বাংলাদেশে জন্মহারের চেয়েও বেশি। তো এগুলোকে আমি সবসময় সমস্যা মনে করি না, এটা সম্ভাবনা। কারণ ইন্টারনেট আসবে, সেখানে মানুষ কাজ করবে, আর এখানে ক্রিমিনোলজি যে বোদ্ধা আছেন তার সামনেই বলতে হয় যে যেখানে ইন্টারাকশনস হয় মানুষের বিভিন্ন এন্টিটির, সোশ্যাল এন্টিটিগুলোর, সেখানেই অপরাধ তৈরি হয়। গুহায় আপনি দেন 10 জনকে, তারা পারস্পরিক ইন্টারাকশনস করবে, সেখানে ক্রাইম হবে। ঠিক ইন্টারনেট যদি একটা আধার হয়, একটা স্পেস হয়, সেখানে যখন মানুষ যাচ্ছে, বিভিন্ন কাজ করছে, ব্যবসা থেকে শুরু করে সোশ্যাল লাইফ, পার্সোনাল লাইফ অ্যান্ড অল দ্য থিংস, তো সেখানে পারস্পরিক মিথস্ক্রিয়া হচ্ছে, সেখানে ক্রাইম হচ্ছে। তো এখন সাইবার ক্রাইমটা বাংলাদেশে এখন এই মুহূর্তে অনেক বড় একটা বাজওয়ার্ড, এবং আমি মনে করি যে এটা নিয়ে সবাই কনসার্ন হচ্ছে দিন দিন। কারণ কেউ না কেউ ক্রাইমের শিকার হচ্ছে, অথবা ক্রাইম যে হচ্ছে তা এক্সপেরিয়েন্স করছি আমরা। অন্যের অপরাধ
অন্যের ভিক্টিমাইজেশনটাও আমাকে ব্যথিত করে বা আমি সেখানে বুঝি। যেমন আপনি বলছেন যে টিকটক অপু, এই যে টার্মটা আপনি কেন দিয়েছেন, এটা হয়তো বা এই মুহূর্তে নেগেটিভ ভাবে দেওয়া হয়েছে, বাট টিকটক অপু তো পজিটিভ হতে পারতো। তো যেহেতু তার সাথে ক্রাইম করে ফেলেছে, সেহেতু টিকটক অপুকেই আমরা টিকটক করে বলছি। যাই হোক, তো বাংলাদেশ পুলিশ এগুলো নিয়ে কনসার্ন রয়েছে। আমরা পুলিশের 3টি ইউনিট আমরা কাজ করি এখানে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীনে আমরা আছি। আমরা মনে করি যে ডিএমপি এরিয়াতে যে কোনো ক্রাইম হলে, সাইবার ডেভিয়েশন বা সাইবার ইনসিডেন্ট বা সাইবার অ্যাটাক হোয়াট এভার, সেটা ইন্ডিভিজুয়ালস থেকে শুরু করে স্টেট পর্যন্ত যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমরা সেখানে ডিটার করার জন্য আমরা ওয়েরি। বাট একটু বলবো আমি যে তৃপ্তির ঢেকুরটা আমি এখানে এই জন্য আমি এখানে পারি না, কারণ প্রাযুক্তিক বিষয়গুলো হয় কি প্রত্যেক দিন পরিবর্তিত হয়। তো সেক্ষেত্রে আমাদেরও চেঞ্জ হতে হয়। যেমন এখন আমরা টিপিক্যাল সাইবার ক্রাইমস নিয়ে কাজ করছি, বাট আগামীকালকে ডার্ক ওয়েব নিয়ে কাজ করতে হবে, ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করতে হবে, বা অনেক নতুন কিছু চলে আসবে। তো আমরাও নিজেদেরকে শানিত করি সেভাবে। তো পুলিশের আর ইউনিটগুলোর মধ্যে সিআইডি কাজ করছে, সিআইডি অ্যাক্রস দ্য কান্ট্রি কাজ করে, বিয়ন্ড ঢাকা বা ঢাকা সহ কাজ করে, পিবিআই কাজ করে। তো তবে জেলা পুলিশগুলোর মধ্যে একেবারে যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলো থানাগুলো আছে, তাদের সক্ষমতা নিয়ে আমি বলবো যে এই মুহূর্তে এতটা আমরা এক্সপার্ট হয়ে উঠেনি যে কোনো সাইবার ইনসিডেন্ট আমরা সেটাকে কন্টেইন করতে পারবো। নাজমুল, আমি যেটা জানতে চাই যে কয়েকদিন আপনি দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ওই একটা নতুন ড্রাগসের কথা আমরা শুনছি, এলএসডি, এবং সেটা নেয়ার প্রভাবের কারণে সে নিজে কিভাবে একটা আত্মহত্যা করলো। এরা কিন্তু বহুদিন থেকে কিন্তু অনলাইনে ছিল, ফেসবুকের মধ্য দিয়ে ছিল, এবং নেদারল্যান্ডস থেকে তারা নিয়মিত নিয়ে আসতো। তো আমাদের পুলিশ কতটা আসলে সক্ষম এগুলাকে ট্রেস করবার জন্য, ধরবার জন্য? আসলে হ্যাঁ, আমাদের সক্ষমতা, আমরা তো মনিটরিং করছি, আমরা তো 24/7 আমাদের মনিটরিং টিম আছে, আমরা এগুলো দেখেও থাকি। তো সবগুলো এতটা বড় একটা স্পেস যে সব ইনসিডেন্ট আমাদের কাছে আসেও না। আবার আমাদেরকে ভলান্টারিলি নেটিজেনও বিভিন্ন ভাবে ফিডিং করে। যেমন এই পুনের যেটা ইন্ডিয়াতে ঘটলো, এটাও আমরা নেটিজেন মাধ্যমেই আমরা জানতে পেরেছি, এন্ড দেন আমরা রেসপন্ড করেছি। তো আমাদের মনিটরিং টিমটা কাজ করছে, আমরা মোস্টলি স্টেট ইস্যুস নিয়ে থাকি, আবার ইন্ডিভিজুয়ালস রাইট নিয়েও আমরা কাজ করি। তো আমি মনে করি যে ইন্টারনেটে যে কোনো কন্টেন্ট আসলে সেটা আমরা আমাদের ইন্টেলিজেন্সে, সাইবার ইন্টেলিজেন্সের মধ্যেই পড়ে, এবং আমরা সেটা জানতে পারি এবং আমরা অ্যাকর্ডিংলি রেসপন্ড। না, সেখানে যে এক্সপার্ট কিংবা আপনাদের যে ট্রেনিং প্রশিক্ষণ দেশে বিদেশে, সেইটা কতটা হালনাগাদ হচ্ছে, সারাক্ষণ হচ্ছে কিনা? এখনো পুলিশের হাতে আমি লাঠি দেখি, লাঠি তো 21 শতকে আমার তো মনে হয় এটা অবসোলেট হয়ে যাওয়ার কথা। না না না, লাঠি অবসলেট হয় না। আসলে লাঠি তো, বাংলাদেশ তো একটা ইনক্লুসিভ সমাজ ব্যবস্থা, এখানে ছোট বড় ধনী গরিব সব ধরনের বিষয় আছে। আপনি যদি ভ্রুঙ্গামারির কথা বলেন, তো সেটার সেই জায়গায় মানুষের যে একটা গিভেন সোসাইটির একটা চরিত্র আছে, আবার গুলশানের একটা সমাজ বা চরিত্র আছে। তো সেগুলোকে যদি আপনি ব্রেকডাউন করেন এবং ভার্টিক্যাল ভাগ করেন, ভাগ করে আপনি সেই নিড বেস পুলিশিংটা করতে হবে। তো সেই নিড বেস পুলিশিংটা কিন্তু শুরু হয়েছে, বর্তমান লিডারশিপ আইজিপি স্যার সেভাবেই পুলিশিং করছে। আমরা আপনি শুনতে যে বিট পুলিশিং, কেন বিট পুলিশিং? কারণ গুলশানের মধ্যে বাড্ডার জন্য এক ধরনের পুলিশিং, আবার গুলশানের জন্য এক ধরনের পুলিশিং, আবার করাল বস্তির জন্য এক ধরনের পুলিশিং। তো লাঠিটা কিন্তু করাল বস্তির জন্য লাগতে পারে, অথবা গুলশানের জন্য লাগতে পারে, আই ডোন্ট নো, আমি কাউকে ছোট করছি না। লাঠির ব্যবহার যে এখন একেবারেই অপ্রয়োজনীয় তা নয়, এটা ক্ষেত্র বিশেষে ভাবতে হবে। বাট আমাদের প্রাযুক্তিক যে পুলিশিং কথা বলছি আমরা, ই পুলিশিং অথবা ডিজিটাল পুলিশিং, তো সেই জায়গাগুলো থেকেও আমরা বহুদূর এগিয়ে এসেছি। আমাদের প্রশিক্ষণ, যেমন আমি মাইসেলফ, আমি এফবিআই গ্রাজুয়েট, আমি এফবিআই একাডেমি পড়াশোনা করেছি, আমি ইউনিভার্সিটি ভার্জিনিয়া থেকে পড়াশোনা করে এসেছি একিমাদাস পড়ে বা সাইবার ইস্যুজের উপরে। আমি রাশিয়া থেকে পড়াশোনা করে আসছি, স্পেনে পড়াশোনা করেছি, সিঙ্গাপুরে পড়াশোনা করেছি। যাই হোক, তো শুধু আমি না, এরকম বাংলাদেশ পুলিশের অসংখ্য অফিসাররা আছে, বিভিন্ন বিষয়ে তারা দক্ষ। কেউ কেমিস্ট, কেউ ফরেন্সিক এক্সপার্ট, কেউ ডিএনএ এক্সপার্ট, কেউ সাইবার এক্সপার্ট, কেউ বা অন্য বিষয়ে এক্সপার্ট, কেউ বোম এক্সপার্ট। আপনি জানেন যে আমাদের কাউন্টার টেররিজম ইউনিট আছে, সেখানে বোম এক্সপার্ট আছে, সেখানে আমাদের এসএজি আছে, এসএজি ডগ এক্সপার্ট আছে, কেনাইন আছে। তো যার যার কাজগুলো তো সেখানে সেভাবে সক্ষমতা হচ্ছে। তবে একটা বিষয়, কোভিড এর পরে আমাদের এপ্রিল থেকে গত বছর এ পর্যন্ত বাইরের প্রশিক্ষণ হয়নি, বাট অনলাইনে আমরা সেই প্রশিক্ষণগুলো অনেকগুলো নিয়েছি। তবে হয় কি, অনলাইনের চেয়ে হ্যান্ডস অন প্রশিক্ষণগুলো বেশি কার্যকরী হয়। তো বাংলাদেশ পুলিশের সেই প্রশিক্ষণের জায়গাটা, বাজেটও আছে, লিডারশিপও এ বিষয়ে দে হ্যাভ কিন ইন্টারেস্ট। অনেক ধন্যবাদ, আমাদেরকে কিছু হালনাগাদ তথ্য আপনি দিলেন, আমাদের ভালো লাগলো যে সামনের সময় কিন্তু ক্রাইমটা হয়তো এইদিকেই বেশি হবে। আসলে সাইবার ওয়ার্ল্ডেই একটা বড় অংশ তৈরি হয়েছে। তো ফারজানা যদি একটু বলেন, আমরা জানি একজন বিখ্যাত রাইটার, তার নাম হচ্ছে উইলিয়াম বেগহাউট, তার একটা বিখ্যাত বই হচ্ছে ফিজিক্স অ্যান্ড পলিটিক্স। সেখানে বলেছেন যে এভরি নিউ আইডিয়া হ্যাজ সাম পেইন,
এই যে নতুন প্রযুক্তি যেরকম ভালো, ক্রিয়েটিভ, ইনোভেটিভ, আবার কিছু পেইন তৈরি করে, কিছু সাফারিংস তৈরি করে, তো এই দুটোকে কিভাবে আমরা ব্যালেন্স করবো আসলে? ধন্যবাদ। আর দেখুন, যেটা নাজমুল ভাই বলছিলেন যে উনি সম্ভাবনা দেখতে পারেন, সম্ভাবনা কিন্তু আমি মনে করি আমাদের অনলাইন যেভাবে আমাদের ডিজিটালাইজ বাংলাদেশ হয়েছে এবং ইউনিয়ন পর্যায়েও আমরা কিন্তু ইন্টারনেট সেবা পাচ্ছি, সুতরাং সেই জায়গা থেকে চিন্তা করলে এটা কিন্তু একটা সম্ভাবনা। কিন্তু একই সাথে আমি মনে করি সম্ভাবনার সাথে সাথে কিছু যে পরগাছামূলক, আমি বলবো যে আপনার বিভিন্ন ধরনের প্রবলেম গুলো, সোশ্যাল প্রবলেম গুলো হচ্ছে। টিকটক তো একটি বলে, আপনি এডিএসডির কথা বললেন, আমরা এছাড়াও যদি দেখি আমরা বিভিন্ন ধরনের ওয়েজ কিন্তু দেখছি যেখানে আপনার ধর্মকে কেন্দ্র করে আপনার নাসিরনগরের মতো জায়গায়, রামুর মতো জায়গায় কিন্তু অ্যাটাক হয়েছে ধর্মের প্রতি অবমাননাকে কেন্দ্র করবে, এবং সেখানে আপনার যেভাবে হেড ক্রাইম ছড়ানো হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। এবং স্যার আপনি নিজেই বললেন যে ভবিষ্যতে কিন্তু এই ধরনের অপরাধগুলি ঘটবে, যেহেতু করোনার জন্য হয়তো আমরা সেইভাবে আসলে আমরা এই বয়সের ছাত্রছাত্রীদেরকে বাসার মধ্যে বন্দি করে রেখেছি, ফিজিক্যাল ইন্টারাকশনটা হচ্ছে না, সেই জায়গা থেকে কিন্তু কিন্তু এই ধরনের ইনডোর ক্রাইম গুলো কিন্তু বাড়তে থাকবে। এখন প্রবলেমটা হচ্ছে আমরা দুটোকে আসলে কিভাবে ব্যালেন্স করব। ব্যালেন্স করার প্রথম জায়গাটি হচ্ছে এই কিশোররা বা যারা এই ধরনের অপরাধগুলোতে জড়িয়ে যাচ্ছে তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বাড়ানো, তাদেরকে প্রোডাক্টিভ কাজে ইনভলভ করা, যেই জায়গাটা কিন্তু আমরা মনে করি আমরা একেবারেই আসলে অনেক বছর ধরে একদম দৃষ্টির আড়ালে রেখেছি। আমাদের অ্যাডোলেসেন্টদের জন্য আমরা না নিয়েছি কোনো স্ট্র্যাটেজিক প্ল্যান, যেটার মাধ্যমে তারা হয়তো তাদের মানসিক বিকাশটা পরিপূর্ণ করতে পারে। এবং আপনি স্যার নিজেও জানেন যে আমাদের স্কুল কলেজগুলোতে কিন্তু এখনো হেলথ এক্সপার্ট যারা, মেন্টাল হেলথ এক্সপার্ট যারা, এদেরকে কিন্তু এখনো সেভাবে নিয়োগ দেওয়া হয় না। খুব গুটি কতক স্কুলে হয়তো আমরা দেখেছি সাইকোলজিস্ট বা কাউন্সিলর রয়েছে, এছাড়া কিন্তু দেয়া হয় না। সুতরাং এই যে অনলাইন বা ইন্টারনেট যেটা হয়তো আমরা একটা সন্তানকে তুলে দিচ্ছি 14, 15, 13 বছর বয়সে, সেই সন্তান কিন্তু জানে না যে এটাকে আমি ইউজার ফ্রেন্ডলি ওয়েতে কিভাবে ব্যবহার করব, এটাকে আমি কিভাবে প্রোডাক্টিভ ওয়েতে ব্যবহার করব। এবং অনেস্টলি স্পিকিং বয়সটাই যেহেতু এরকম যে আমাকে সবসময় সেটা নেগেটিভ জিনিসগুলো আমাকে টানছে, নেগেটিভ কনসিকুয়েন্স গুলোর প্রতি আমি আকৃষ্ট হচ্ছি, সেই জায়গায় দুটোকে ব্যালেন্স করার জন্য আমি মনে করি সবচেয়ে ইম্পর্টেন্ট ভূমিকা প্লে করতে পারে আমাদের স্কুলগুলো, আমাদের হেলথ এক্সপার্ট গুলো যারা মেন্টাল হেলথ ফারজানা, অনেক ধন্যবাদ। আমি জাস্ট একটু বলতে চাই, আপনি বয়স বললেন, এই রিয়াদ যে যার কথা বলা হচ্ছে হৃদয় টিকটক, তার বয়স কিন্তু বেশ ভালোই, 26 বছর, 18 নিচে কিন্তু না। কাজে আমার কথা হচ্ছে একটা তো প্রযুক্তি, আর একটা হচ্ছে নারীকে আমি কিভাবে দেখবো, যে নারীর প্রতি সম্মান বোধ, একটা পুরুষতান্ত্রিক সমাজের মধ্যে থাকি, সেই জায়গাটা কিভাবে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় তৈরি করা যায়। এখনো কিন্তু একটা জেন্ডার সংবেদনশীল সমাজ কিন্তু আমরা বানাতে পারিনি। জি জি, পারিনি স্যার, এটা আমিও স্বীকার করি যে পরিবার থেকে শুরু করে আমাদের যে সামাজিক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে নারীর প্রতি যে দৃষ্টিভঙ্গি থাকা উচিত সেটা কিন্তু আমরা তৈরি করতে পারিনি। আমাদের স্কুলের কারিকুলামে এখনো অনেক জায়গায় কিন্তু আমরা যে যৌন শিক্ষা বলি বা একদম খুব লিমিটেড ওয়েতে যে গুড টাচ ব্যাড টাচের যে বিষয়গুলো, সেগুলো কিন্তু ওই লিমিটেড ওয়েতেই থেকে গেছে, সেটা নিয়ে কথা বলার জায়গাটিও আমাদের তৈরি হয়নি। এবং অনেস্টলি স্পিকিং আমাদের স্কুলের বাইরেও যে সামাজিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, আমরা যদি মসজিদের কথা বলি, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কথা বলি, তারা কিন্তু এই বিষয়গুলোকে অচ্যুত রাখে। এবং অনেক জায়গায় আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ধর্মীয় এক্সপার্টরা কিন্তু নারীদেরকে অবমাননাকর বা আপত্তিকর বক্তব্য দেন, যেগুলো আসলে আমি মনে করি নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলানোর ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায়। সুতরাং পুরো সমাজের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে এখন আমি মনে করি যে নারীর প্রতি যে একটা আমরা জেন্ডার ইকুয়ালিটির যে দৃষ্টিভঙ্গি, আমরা ওটা আসলে এখনো স্থাপন করতে পারি। জি, অনেক ধন্যবাদ আপনাকে। মিস্টার নাজমুল, আপনি যদি বলেন, যেটা খন্দকার ফারজানা রাইটলি পয়েন্ট আউট করেছেন, যে নাসিরনগরে, রামুতে নিজে আমি গেছি, এই গত কয়েক মাসে আমি সুনামগঞ্জে গেলাম, তো সেখানে হচ্ছে যে কারো একটা নাম তার হয়তো কোনো ফেসবুকই নাই, তার নাম ফেকটাকে ব্যবহার করে এমন একটা পোস্ট দিয়ে রাখে, একটা ধর্মীয় উন্মাদনা সেখানে ছড়ানো হয়, এবং আমরা দেখেছি তাদেরকে অ্যারেস্ট করা হয়। যারা ফেক বলা হচ্ছে যে এদের ফেসবুক নাই, তাদেরকে ধরা হয়েছে। সুনামগঞ্জে সেই ছেলেটা, এই যে মামুনুল হক, কোনো ধর্মের নামেও না, মামুনুল হক, যাকে এখন এই যে রিসোর্টের কাণ্ডের কারণে অ্যারেস্ট করা হলো, নানান কারণে সে কারাগারে আছে, তার বিরুদ্ধে একটা পোস্ট দেওয়ার জন্য, এবং খুব ভ্যালিড পোস্ট, আমি সেখানে গেছি, সে কিন্তু এখনো কারাগারে আছে, তাকে ছেড়ে দেওয়া হয় না। তো এইটিকে আলাদা করা যায় কিনা, যে ফেক পোস্ট কারা, আসলে রিয়েল কারা, এবং সত্যিকারই, আপনি জানেন আইনের লোক, আপনি ভালো জানেন যে 10 জন অপরাধী পার পেয়ে যাক সেটা তত খারাপ না, একজন ইনোসেন্ট যেন শাস্তি না পায়। তো অনেক ক্ষেত্রে দেখছি ইনোসেন্টরা কিন্তু ভিক্টিমাইজ হচ্ছে। আপনি যদি একটু বিস্তার করেন। আমি একেবারেই সহমত পোষণ করি যে আমি পুলিশ, তার আগে আমি একটা সামাজিক এন্টিটি, আমি সমাজবদ্ধ মানুষ।
তো আমি মনে করবো জাস্টিসটা সমাজের জন্য, এবং জাস্টিসটা এনশিওর করার জন্য দায়িত্ব সমাজের সব ধরনের স্টেক হোল্ডারদের। আপনি এখানে রুবায়েত ভাই আপনি কাজ করছেন, আপনি কিন্তু পরোক্ষভাবে জাস্টিসটা করার জন্যই কথা বলছেন। এখন যে কথাগুলো বললেন এটা আলটিমেটলি জাস্টিস করার জন্য। তো আমি বলবো যে অবশ্যই প্রত্যেকটা মানুষের সঠিক জাজমেন্ট পাওয়ার অধিকারটা আমি সম্মান করতে হবে, সেটা পুলিশ হিসেবে করতে হবে। তো পুলিশ তো সবসময় তৎপর রয়েছে, আমি জানি না যে আসলে কোন জায়গাটাতে কোন ভুলটা হয়ে যায়। তো ভুলগুলো যেন না হয় সেজন্য তো আমরা যারা সিনিয়ররা আছি আমরা সবসময় গাইডলাইন দেই, আমরা কাজগুলো করি। তবে আপনার যে জিনিসটা বলার যে দুটোকে সেগ্রিগেশন করা যায় কিনা, পার্থক্য করা যায় কিনা, ফেক বা ফেক নয়, এখন প্রোফাইল একটা তৈরি হলেই সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম নয়, হওয়া উচিত না। কারণ আমাকে এন্ড পয়েন্টে এই লোকটাই এইটার প্রকৃত মালিক সেটা সঞ্চার পথ আমাকে তৈরি করতে হবে। তদন্তের কাজটাই হচ্ছে যে ফেসবুক সার্ভার থেকে শুরু করে যে টেক্সট লিখেছে, এইটা টেক্সট আমি যখন সেন্ড করব তার সঞ্চার পথ তৈরি হবে। এই সঞ্চার পথটা একটা ইন্টারনেট সঞ্চার পথ, সেটা যদি আমি সূক্ষ্মভাবে বিচার করতে পারি যে কোন মোবাইল থেকে কোন নাম্বার থেকে করা হয়েছে বা কোন ডেটা ইউজ করা হয়েছে, সেগুলোকে চমৎকারভাবে একটা বিন্যাস করা সম্ভব। সেটা করার পরে আমি পিন পয়েন্ট করতে পারবো কি অপরাধী। তো এই জিনিসগুলো আমরা ট্রাই করছি, আমরা এখন নতুন ক্রাইম তো সেক্ষেত্রে সবাই বদ্ধ হয়ে উঠেনি, বা কিভাবে জাস্টিসটা করবো সেটাও আমাদের মধ্যে অনেক সময়, পুলিশের মধ্যে অনেক সময় কনফিউশন থাকে। বাট আমি এটাও বলি যে আমাদের সেই কাজগুলোকেই ঠিকঠাক করার জন্যই কিন্তু আমাদের প্রশিক্ষণগুলো নেওয়া, এবং প্রশিক্ষণগুলো আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছি। বর্তমানে আইজিপি স্যার সেই পদক্ষেপটাই নিয়েছেন যে প্রত্যেকটা থানায় অ্যাটলিস্ট 2জন করে হলেও যে আইটি কনভার্সেন্ট লোক তৈরি করা যায়। তো সেই 2জন লোকজন যদি আমার কাছে আছে বা আমরা তাকে হেল্প করি, সে সঠিকভাবে ভাগ করতে পারবে কোনটা ফেক কোনটা ফেক না। তো এই জাজমেন্ট গুলো করার আগে একটু বিশ্লেষণ করা বা অ্যানালাইজ করা, তো সে অ্যানালাইজ করার জন্য আমরা একজন লোকজন তৈরি করছি। তো আশা করি যে নেক্সট সময়গুলোতে আমরা আরো বেশি দক্ষভাবে। না, অনেক ধন্যবাদ। আপনার সঙ্গে কথা বলে ভালো লাগছে। খুব নতুন প্রজন্মের পুলিশ অফিসার আপনারা, এবং অনেক বেশি আইটি ফ্রেন্ডলি। এবং আমি যেটা মনে করি যে সারদা কিংবা সব জায়গায় যে পুলিশের ট্রেনিংগুলো হয় সেখানে কি জেন্ডারের বিষয়টা থাকে, এটা থাকাটা খুব জরুরি। কারণ পুলিশের অনেক আচরণ যদি আমি মনে করি, অনেক আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শামসুনাহার হলের ঘটনা মনে আছে কিনা, বিএনপি সময় মেয়েদেরকে কিন্তু পেটানো হয়েছিল। আমি কিন্তু তখন লেকচারার ছিলাম এবং ভিসির বিরুদ্ধে আন্দোলন করেছি। তার পদত্যাগ নিশ্চিত হওয়ার পর তারপরে ক্লাসে ফিরে গেছে। এখনো তো পুলিশকে, আমি জাস্ট বলি, পুলিশকে তো পাঠানো হয়েছে হলে, কিন্তু পুলিশ অনেক অকথ্য ভাষায় মেয়েদেরকে গালি দিয়েছে। নিশ্চয়ই অফিসার তাকে গালি দিতে বলে না। এই যে মেয়েদের বিরুদ্ধে অশালীন গালি দেওয়া, তার ওর ভিতরে আছে, ও সামাজিকীকরণের মধ্যে এই নারীর প্রতি বিদ্বেষটা রয়েছে। এইটাকে নিউট্রালাইজ করার কোনো ব্যবস্থা আছে কিনা পুলিশের মধ্যে? হ্যাঁ, অবশ্যই আছে। আসলে পুলিশ নেতৃত্ব অথবা পুলিশ কে চালায় এটাও একটা বিষয় কিন্তু। জি, তো তৎকালীন সরকার কতটা কনসার্ন ছিলেন তা পুলিশের বিহেভিয়ার নিয়ে আই ডোন্ট নো, সেগুলো হয়তো ইতিহাস তার বিচার করবে। বাট আমি মনে করি যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার আছে, সরকার অবশ্যই এটাই চায় পুলিশ যেন জনগণের হয়। আর জনগণ বললে তো সেখানে নারী পুরুষ সবারটাই অংশগ্রহণমূলক একটা সম ব্যবস্থা, জি, অন্তর্ভুক্তিমূলক কথাবার্তা এখানে চলে আসে। এখানে আলাদা ভাগ করার কিছু নাই বেসড অন জেন্ডার। তো হ্যাঁ, আবার এটাও আছে যে জেন্ডার সেন্সিটিভিটি একটা টার্ম আছে। তো এগুলো আমাদেরকে অবশ্যই প্রশিক্ষণ দেওয়া হয়, যারা আমরা সিনিয়র অফিসার আমরা প্রশিক্ষিত হই, এবং আমাদের আউটসাইড ক্যাডেটরা প্রশিক্ষণ নেয়, সাব ইন্সপেক্টরসরা বা ট্রাফিকে যারা কাজ করে, প্রত্যেকটা অফিসারকেই বা একটা ব্যাচে যখন ক্লাস নেওয়া হয় তখন অবশ্যই জেন্ডার নিয়ে কথা বলা হয়। এবং ওই উনি যেগুলো কথা বলছিলেন যে জেন্ডারের ক্ষেত্রে কিভাবে আমাদের রিসেন্সি, আমাদের একটা ধারা আছে, 52 ধারা আছে, এটা হচ্ছে সিআরপিসি তে। সেখানে বলা আছে যে নারীদের সাথে কি ডিসেন্সি মেনটেন করে কাজ করতে হবে। আপনি যদি কখনো আমার অফিস ভিজিট করেন, এখানে আমার যারা নারী ভিকটিম আসে তাদের সঙ্গে কথা বলার জন্য আমার নারী এসআই আছে, তারা বলে প্রবলেমটা বুঝে নিয়ে তারপরে আমাদের কাছে আসে প্রাযুক্তিক হেল্প নেওয়ার জন্য। কিন্তু অনেক সময় অনেক মেয়ের তো গোপনীয় ছবিগুলো থাকে, তো এক্স্যাক্টলি। সেগুলো যেন কোনোভাবে পুরুষ কর্মকর্তার হাতে না পড়ে, মেয়েটা আরেকবার যেন হ্যারেস না হয়, সে ধরনের পদক্ষেপ নেওয়া আছে। তো এগুলো তো প্রশিক্ষণ যেমন অংশ, তেমন কমন সেন্সেরও বিষয় আছে। এটা পুলিশ ছাড়াও মানুষ হিসেবে কমন সেন্স থাকা দরকার। তো পুলিশ হিসেবে কমন সেন্সটা আমার আরো বেশি থাকা দরকার, কারণ আমি ডাইরেক্টলি ভিক্টিমের সাথে ইন্টারঅ্যাক্ট করি। তো আমাদের সেই অ্যারেঞ্জমেন্ট গুলো আছে আমাদের। অনেক ধন্যবাদ আপনাকে। একজন দর্শক ফোন দিয়েছেন, ফোনটি নিয়ে আমি আলোচনায় ফিরছি। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে প্রশ্নটি উত্থাপন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ময়মনসিংহ ভালুকা থেকে ইফতেখার আমি সুজন বলছিলাম। জি, মিস্টার সুজন বলুন। যে আমার প্রশ্নটা হচ্ছে যে প্রশাসন দিয়ে যদি সবকিছু হ্যান্ডেলিং করানো সম্ভব হতো তাহলে কিন্তু এই দেশে অপকর্ম ক্রাইম থাকতো না। এখানে সামাজিক দায়বদ্ধতা একটা ব্যাপার আছে। যখন টিকটক বিষয়টা নিয়ে এই যে একটা বিষয় হলো, ইন্ডিয়া পর্যন্ত গড়ালো, এইখানে কিন্তু সামাজিক ভাবে সমাজের মানুষজন দায়ী,
প্রশাসন, সামাজিক যে আঞ্চলিক যে নেতৃবৃন্দ জি। তারা দায়ী, বিশেষ করে দায়ী হচ্ছে অভিভাবক। এই টিকটক গুলা ব্যবহার করে অবশ্যই বাসায় ব্যবহার করে যখন অশালীন অঙ্গভঙ্গি করে 15 সেকেন্ডে আপনি কিন্তু জাতিকে উদ্ধার করতে পারবেন না। 15 সেকেন্ড থেকে কিন্তু জাতিকে কোনো মেসেজ দেওয়ার মতো সুযোগ নাই। এখানে কিন্তু আপনি অশালীন আচরণ করতে, সেটা দেখে বিভিন্ন জায়গার অ্যাডাল্ট যে ছেলে মেয়েরা আছে সেই বিনোদন নিচ্ছে, মজা পাচ্ছে, নিচ্ছে। আপনি ভাবতেছেন ফেমাস জি। কিছু অর্থ আসছে, সেটা কিন্তু পরিবার সাফ করতেছে কিংবা পরিবার ভালোভাবে নিচ্ছে। কিন্তু যখন আপনার অ্যাক্সিডেন্ট হচ্ছে তখন আমরা দোষারোপ করছি জি, অনেক প্রশাসনকে। ধন্যবাদ। আমার মনে হয় আপনার সুর এবং শটটা আমরা টের পেয়েছি। আমার হাতে একটা তথ্য আছে, সেটা হচ্ছে যে টিকটক নিয়ে বিরোধ, স্ত্রীকে হত্যার পর আত্মসমর্পণ। বাগেরহাট এরকম একটা ঘটনা ঘটেছে যে স্বামী তার স্ত্রীকে হত্যা করেছে এই টিকটকের ঘটনা নিয়ে। তো দর্শকের প্রশ্নটি আমি ফারজানা, আপনি যদি বলেন, এক ধরনের সমাজবিজ্ঞানের জায়গা থেকে তিনি প্রশ্নটা করেছেন যে পরিবার, সামাজিক কাঠামো, পাওয়ার স্ট্রাকচার, এইগুলো প্রশ্ন করেছেন। ফারজানা প্লিজ। জি, জি, হ্যাঁ, পরিবার তো একটা প্রাইমারি অ্যাক্টর। এখন উনি যেটা বলছেন আমি একদম একমত যে পরিবারের ভূমিকাটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন আমার সন্তান 15 সেকেন্ডে আসলে কিন্তু এমন কোনো কিছু করবে না হুইচ ইজ এক্সেপশনাল ইন আ পজিটিভ সেন্স। যেটা করবে সে হয়তো, যেটা আমরা দেখছি যে চুল হলুদ করে, সবুজ করে, বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করা, বিভিন্ন ধরনের মেসেজ দেওয়া, যেগুলো হয়তো খুব অবসিন বা অনেক সময় স্ল্যাং ইউজ করতে আমরা দেখেছি। সুতরাং সত্যি কথা যেটা, পরিবারের একটা ভূমিকা তো অবশ্যই আছে। এবং আমি কোন বয়সে একটা সন্তানকে মোবাইল হাতে তুলে দেবো, এটা কিন্তু সম্পূর্ণ পরিবারের এখতিয়ার। এবং পরিবার, আমি মনে করি, সেই সন্তানের সোশ্যালাইজেশন, সেই সন্তানের নিডস, সেই সন্তানের ওরিয়েন্টেশন, এগুলো বিচার করেই কিন্তু আসলে এই ধরনের প্রযুক্তি ইন্ট্রোডিউস করা উচিত, বাট উইথ প্রপার সুপারভিশন যদি না থাকে পরিবারে, তাহলে আমরা কিন্তু অনেকগুলো আইন ক্ষেত্রে দেখেছি যে আসলে সেই সন্তান ডিরেল হয়েছে, সেই সন্তান বিভিন্ন সময় বিভিন্ন ডেভিয়েন্ট অ্যাক্টিভিটির সাথে যুক্ত হয়। আপনি যেটা বলছেন যে আহ, একজন স্ত্রীকে খুন করেছে স্বামী, নাকি স্বামীকে স্ত্রী খুন করেছে, কোনটা বলছিলেন? স্ত্রীকে খুন করেছে স্বামী, সেটা দেখলাম বাগেরহাটে। স্বামী, হ্যাঁ। এবং আপনি নিশ্চয়ই দেখেছেন, এটা কিন্তু গত 2-3 মাস আগেও কিন্তু এবং নিজে এসছে করে সে যে আবার আমাদের থানায় যে স্বামী আবার নিজে আত্মসমর্পণও করেছে। আত্মসমর্পণ করেছে, হ্যাঁ। এবং এই এবং মোবাইল মেয়েটাকে যে মেরে ফেলবে, সেই মেয়েটা আবার মেসেজ করে তার ভাইকে জানিয়েছে যে আমার স্বামী একটু পরে আমাকে মেরে ফেলবে। মানে আয়োজনগুলো মেরে দেখেন ফেলবে। যে কিভাবে হচ্ছে। জি, জি। এবং আমরা কিন্তু দেখেছিও খুব বিভৎস ভাবে, এটা মোস্ট প্রবাবলি নোয়াখালীতে, আপনার একজন স্বামী তার স্ত্রীকে আপনার জখম করেছে দা দিয়ে, এরকম ঘটনাও কিন্তু আমরা দেখেছি। সুতরাং আমি যেটা মনে করি যে মোবাইল বা এই ধরনের প্রযুক্তিগুলো কিন্তু অনেকখানি আমাদের সামাজিক সম্পর্কের উপরও একটি নেগেটিভ ভূমিকা ফেলছে, একটি নেগেটিভলি আসলে ইম্প্যাক্ট করছে। একটা কারণ হচ্ছে যে সাধারণত যখন মোবাইল ছিল না, তখন কিন্তু আমরা একজনের সাথে আরেকজনের আমাদের কথাবার্তা হতো বেশি, কমিউনিকেশন গুলো স্ট্রং ছিল। কিন্তু যখন দেখছি আমরা মোবাইল চলে এসছে, আমাদের ভিতরে কিন্তু আইসোলেশন বেড়ে গেছে, আমরা পুরো পৃথিবী ওই মোবাইলের ভিতরে চলে এসছে। এবং একজনের সাথে আরেকজনের কমিউনিকেশন, একজনের সাথে আরেকজনের ইমোশন শেয়ার করে নেওয়ার জায়গা কিন্তু অনেকটুকু অবরুদ্ধ হয়ে গেছে। সুতরাং যেহেতু একজনের সাথে আরেকজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এই কানেকশনটা নাই, সেক্ষেত্রে আমি মনে করি একজনের সাথে আরেকজনের বোঝাপড়াটা না থাকার কারণে জি, অসহিংস যে জায়গাটি রয়েছে, সেটাও আসলে আস্তে আস্তে ক্ষীণ হয়ে যায়। আমরা অল্প কিছুতেই সহিংস হয়ে অনেক যাই, ধন্যবাদ অল্প কিছুতে আপনাদের আমরা দুজনকে। আরো প্রশ্ন, অধৈর্যশীল আরো হয়ে যাই। উত্তর নিয়ে আমরা ফিরবো। প্রিয় দর্শক, এই পর্যায়ে এই মুহূর্তে বাংলাদেশে ছোট্ট বিরতি নিচ্ছি। আমরা কথা বলছিলাম টিকটকের ফাঁদ। সঙ্গে থাকুন, ফিরছি এখনই। দর্শক আছেন, তার ফোনটি নিয়ে আমরা আলোচনায় ফিরছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোত্থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম আসসালাম। কৃষিবিদ মোহাম্মদ শাহাবুল্লাহ সরকার, বলুন। সিলেট থেকে। জি, নয়াদিল্লিতে চলন্ত বাসে নির্ভয়ার যে ঘটনাটা ঘটেছিল, তা আমাদের অবাধ তথ্য প্রবাহের কারণে এবং মিডিয়ার কল্যাণে বাংলাদেশের সমস্ত মানুষ ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছে। তো সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যারা লোভী এবং দুষ্ট প্রকৃতির লোক, বিশেষ করে আমাদের দেশে বর্তমানে অনেক চালক এবং হেল্পার ভাইয়েরা এই জায়গাটা থেকে মনে হচ্ছে যেন একটা কৌশল আবিষ্কার করে ফেলছেন। জি, এবং এই ঘটনার পর থেকে বাংলাদেশ এখন অহরহ বাসে, ট্রাকে, বিভিন্ন জায়গায় এই ধর্ষণের ঘটনাগুলো ঘটতেছে। তো সেক্ষেত্রে আমার প্রশ্ন হলো, এই সমস্ত ঘটনা কি, যে সমস্ত ঘটনা এই সমস্ত দুষ্ট লোককে বুদ্ধি শিখায়, কৌশল শিখায়, এগুলা কি সাধারণ মানুষকে এত বিস্তারিত জানানোর প্রয়োজন আছে কিনা? জি। প্লিজ। অনেক ধন্যবাদ Thank you. সিলেট থেকে প্রশ্ন করার জন্য।
মিস্টার নাজমুল, আপনি যদি একটু বলেন যে নির্ভয়ার যে ঘটনা সেটা থেকে বলেছেন, বিশেষ করে বাস চালক এবং ড্রাইভার অনেকগুলো ঘটনা কিন্তু বাংলাদেশেও ঘটেছে আসলে, তো সেগুলোর ফলাও প্রচার করা এটা মিডিয়ারও একটা দায়িত্ব মনে হচ্ছে, সেগুলো বাকিরা উৎসাহিত হয় কিনা। ইভেন মাদকের ক্ষেত্রে বলা যায়, খুব ডিটেলসে যদি আমি মাদক দেখাই কিভাবে নিতে হয়, এটিকে আরও তাদেরকে উৎসাহিত করতে পারে, সেই বিষয়ে তিনি প্রশ্ন করেছেন। দুটোই দুদিকটাই আছে এখানে, কারণ তথ্যের অবাধ প্রবাহকে নিশ্চিত করতে হবে। আমরা কোথাও চাই না কোথাও তথ্য বন্ধ হয়ে থাকে। এটা অনেক সময় ভালো বটে, আবার এটাও ঠিক যে এটা একটা সামাজিক ইম্প্যাক্ট রয়েছে। তবে আমি অ্যাডভোকেট করব যে ভালো কিছুগুলো হলে সেগুলো ভালো কিছুর প্রচার প্রসার ঘটুক, এটাকে আমরা প্রমোট করতে চাই। আবার খারাপ কিছু হলে এটা নিজে থেকে পুলিশিং এর বিষয়টা নয়, এখানে এখানে সামাজিক ইথিক্সের দায়বদ্ধতার জায়গা থেকে, ব্যক্তিগত কাজের জায়গা থেকে। তো আমি একটু পরে হয়তো বলবো যে আমরা ইন্টারনেটে কাজ করছি, ইন্টারনেটে আছি আমরা, বাট সাইবার ইথিক্সটা জানা দরকার। ডুজ অ্যান্ড ডোন্টস অন সাইবার স্পেস, এটা খুব ইম্পর্টেন্ট জানা। তো কোনটা আমি প্রচার করব, প্রকাশ করবো, কোনটা করবো না, এই জিনিসটা নিশ্চিত করতে না পারলে তাহলে আমাদের সমাজের হয়তো বা কোথাও একটা বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো আমি মনে করি যে যখন আমরা প্রচার করব এটা ভেবে চিন্তে করবো যে কোনটা আমার কাজে লাগবে, কোনটা আমার সামাজিক কাঠামোতে এটা সামাজিক সংযুক্তিকে কোনোভাবে আঘাত করবে না, বা কোনোভাবে এটাকে একটা সমাজের বিকাশের জন্য কাজ করবে। তো আমি মনে করি যে আমরা এভাবেই এটা রেসপন্ড করতে পারি। একটু যোগ করার জন্য, গতকালকে কিন্তু আশুলিয়াতে চলন্ত বাসে কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছে ধর্ষণে। একটা জাস্ট আইডিয়া, আমার কমন সেন্স, আমি অতটা ভালো না আইটি সেক্টরে, বাসের মধ্যে কি কোনোভাবে সিসি ক্যামেরার মতো কিছু কি সম্ভব? যেহেতু চলন্ত বাসগুলোতে নারীরা খুব চলে, কোথায় নামছে অসহায় দূরে, এইটা কি কোনোভাবে আনা যায় কিনা প্রযুক্তির সুবিধা? এটা আপনি যেমন বলছেন আমিও বলবো, আমি সরকারের একটা এন্টিটি হিসেবে বলতে পারি যে যারা সরকারি কনসার্ন ডিপার্টমেন্ট রয়েছে, যারা বাসের চলাচলকে যারা সার্টিফাই করে, তারা হয়তো লাইসেন্স বা রুট পারমিটের ক্ষেত্রে এখানে একটা প্রভিশন রাখতে পারে যে যখন কোনো ধরনের পারমিশন দিবে তখন সেখানে বলে দেওয়া হবে যে বা ফিটনেস, গাড়ির ফিটনেসের অন্যতম শর্ত হতেই পারে যে তোমার গাড়িতে ক্যামেরা আছে কিনা। বাট ইটস এ নিউ এডিশন, ইটস গুড। এবং আপনি দেখেছেন যে বাসের ওই যে ড্রাইভারের পেছনে একদল লোক কিন্তু একটু খুব দল বেঁধে থাকে, কোনো মেয়ে যদি ওঠে তারা কিন্তু এক ধরনের মলেস্টেশনের চেষ্টা করে, এটা কিন্তু অহরহই ঘটে। তো আমার মনে হয় এই ক্যামেরা থাকলেও তারা হয়তো ভয় পাবে। ফারজানা যদি একটু বলেন যে এই বিষয়ে যে প্রশ্ন সিলেট থেকে করা হয়েছে। জি জি, সেটা হচ্ছে আমি বেশ 2-3 বছরে কিন্তু অনেকগুলো ভিডিও দেখেছি যে যাত্রী, একজন পুরুষ যাত্রী একজন মহিলা যাত্রীকে মলেস্টেশনের শিকার করেছেন, এবং অনেক সময় চালকরাও তারা বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করেন। বিশেষ করে প্রথম যে সিট গুলো সেখানে কিন্তু চালকের বাম পাশে 3-4টা সিটে কিন্তু সাধারণত নারীরা অনেক সময় বসেন একদম সামনের দিকে। তো সেই জায়গাতে আমি বেশ কিছু ভিডিও দেখেছি এরকম যে চালকরা তাদেরকে বিভিন্ন অঙ্গভঙ্গি বা অবসিন ল্যাঙ্গুয়েজ অনেক সময় কথা বলেন। তো সবকিছুই কিন্তু আমি মনে করি যেগুলো সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এবং আমাদের 2011 সালে কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্টের উপরে হাইকোর্টের একটা গাইডলাইন রয়েছে যেখানে কিন্তু বলা হয়েছে যে এটা একটা পানিশেবল অফেন্স। সুতরাং আমরা অনেক সময় দেখি যেটা যে আমরা অনেক সময় প্রতিবাদ করি না, ওই জায়গা থেকে সেলফ ডিফেন্স কিংবা রেজ ইওর ভয়েস, এই বিষয়গুলো সম্পর্কে নারীদের যথেষ্ট সচেতনতা থাকা উচিত। এবং অবশ্যই আপনার যেটা আপনি বলছিলেন যে আপনার সিসিটিভি লাগানো একটা মেথড হতে পারে বা একটা উপায় হতে পারে, এবং আমি একই সাথে মনে করি যারা এই বাস মালিক যে সমিতি রয়েছে তাদের কিন্তু এখানে সুপারভিশনের জায়গা রয়েছে। যেই সময় এই ধরনের কমপ্লেন্ট গুলো আসে সেগুলো যদি কোনোভাবে আইনের আওতায় না যায়, তৎক্ষণাৎ যদি ওই বাস মালিক সমিতি কোনো অ্যাকশন নেয়, আমি মনে করি সেটাও কিন্তু একটা মাইল ফলক, একটা প্রেসিডেন্ট হিসেবে পরবর্তী এই বিষয়গুলো না হওয়ার ক্ষেত্রে একটা ভূমিকা পালন করতে পারে। না, একটা তো ঘটনা ঘটে গেলে আমরা শাস্তি দিলাম, তার আগে এটিকে প্রিভেন্ট করা যায় কিনা? মানে বাসের যে কোম্পানি তারা যখন চালক কিংবা হেল্পারকে নিয়োগ দিচ্ছে, তারা কি কোনো ধরনের এটিকেট, ম্যানার্স কিংবা এক ধরনের ছোট সংক্ষিপ্ত ট্রেনিং, আজকাল কিন্তু জাস্ট উঠে গেল চাকরি হয়ে গেল, ওস্তাদকে ধরে হেল্পার, আবার হেল্পার কয়েকদিন পর ওস্তাদ হয়ে যাচ্ছে, প্রপার ট্রেনিংটা খুব দরকার আসলে। এরকমই তো হচ্ছে, বাট অবশ্যই আপনি যদি বাইরের দেশগুলোতে দেখেন সেখানে কিন্তু এইভাবে তো হয়ই না, বরং তাদের একটা প্রপার এডুকেশন, প্রপার ট্রেনিং, একটা ফুল প্লেজের সময় ধরে গাড়ি চালানোর এক্সপেরিয়েন্স, প্লাস হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ এডুকেশন কিন্তু লাগে। আমাদের দেশে তো ওই জিনিসগুলোর একদম বালাই নেই বললেই চলে। তবে আমি যেটা মনে করি যেখানে যারা নিয়োগ দিচ্ছেন তারাও একটা ভূমিকা রাখতে পারেন,
প্লাস প্লাস হচ্ছে যারা মালিক সমিতি রয়েছে তারাও একটা ভূমিকা রাখতে পারে, এবং একই সাথে চালকদেরও কিন্তু বিভিন্ন অর্গানাইজেশন গুলো রয়েছে, তারাও যদি বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়ার জায়গা সুযোগ তৈরি করতে পারে, সেটাও কিন্তু একটা মেথড হতে পারে যেটা আপনার প্রিভেনশনের ক্ষেত্রে। কিন্তু যখন একটা অপরাধ হয়ে যায়, যদি আমরা নির্ভয়ের কথাটাই বলি, সেটা কিন্তু রেপ হয়ে গেলে, এই ধরনের অপরাধগুলো হয়ে গেলে সেটা পিওরলি একটা ক্রিমিনাল মামলা হবে। কিন্তু তার আগে কিন্তু অনেকগুলো ইনিশিয়েটিভের মাধ্যমে আমরা প্রিভেনশনের জায়গাটা কিন্তু আসলে রয়েই যায়। জি, আমার মনে হয় নাজমুল ইসলাম আপনি যদি একটু এই বিষয়ে বলতে পারেন কিনা। আজকাল কিন্তু রেস্টোরেটিভ জাস্টিস নিয়ে কথা বলা আছে। আমাদের হোল জাস্টিস সিস্টেম হচ্ছে যে শাস্তি দিয়ে দাও যে দোষ করলো, কিন্তু যার ক্ষতি হলো তাকে ঠিক আমরা আনতে পারি। এই জন্য বলা হচ্ছে এটা রেস্টোরেটিভ জাস্টিস শব্দটা অনেক ক্ষেত্রে বলা হচ্ছে, সেইটাকে আমরা এখানে প্রয়োগ করতে পারি কিনা আসলে, যে ভিকটিমের দিক থেকে আমরা জাস্ট খালি যে পারপিটেটর তার দিক থেকে সব বিচার ব্যবস্থাটা দেখছি, আসলে ভিকটিমকে আমরা খেয়াল করছি না। শাস্তি হয়ে গেল, শেষ হয়ে গেল। প্লিজ অজিত, আসলে হ্যাঁ আমি তো বলতেই পারছি, কিন্তু আমার মনে হয় ফারজানা ম্যাম পারফেক্ট ওয়ান যে এই বিষয়ে উনি ভালো বলতে পারবেন। কারণ হয় কি, জাস্টিস দেওয়ার জন্য অনেকগুলো থিওরি আছে, পানিশমেন্ট থিওরি আছে, ক্ষতিপূরণ থিওরি আছে, আবার ডিটারেন্স থিওরি আছে, অনেকগুলো থিওরি আছে। তো ক্ষতিপূরণ থিওরিটাও কিন্তু একটা জনপ্রিয় থিওরি। এটা ইউরোপে আপনি দেখবেন যে অনেক সময় ক্ষতিপূরণ বলা হয় বা তো আমাদের দেশে এই জিনিসগুলো, কারণ ক্রিমিনাল জাস্টিস অ্যাডমিনিস্ট্রেশনটা তো একটা বিভিন্ন স্টেক হোল্ডারদের একটা গাঁথা সুতা, সবাই এখানে কাজ করে। তবে এই জায়গাতেই সরকারের কোনো বিভাগ, বিশেষ করে সমাজ কল্যাণ বিভাগকেও যুক্ত করা যেতে পারে, যে ব্যক্তির ক্ষতিগ্রস্ত হলো তার ক্ষতিপূরণটা শুধুমাত্র শাস্তি দিয়ে নয়, যে অন্য কোনোভাবে তাকে পুষে দেওয়া যায়, তাকে মেইন স্ট্রিমিং করা সমাজে, অথবা তাকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা, তার নিডটা খোঁজা, এবং তার যে কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই কারণটা খোঁজা এবং তার নিডটা খোঁজা, দুটো মিলে একটা ম্যাট্রিক্স ডেভেলপ করা, তারপরে ইকুইলিব্রিয়াম পয়েন্ট খুঁজে তাকে সেই অনুযায়ী তাকে সহায়তা প্রদান করা। এটা সমাজ কল্যাণ ডিপার্টমেন্ট মানে এটা ভালো বলতে পারবে। বাট থিওরিটিক্যালি ম্যাম ইজ দ্য পারফেক্ট পারসন। ফারজানাকে যোগ করতে যাচ্ছেন আপনি? শুধু যোগ করি, না, নিশ্চয়ই সময় আছে, আপনি আপনি বলেন, হ্যাঁ ডিটেইলসে বলেন, সমস্যা নেই। এই অনুষ্ঠানের সাথে একদম আপনার টাইটেলের সাথে খুব সঙ্গতিপূর্ণ না, কিন্তু যেটা হচ্ছে কি, দেখুন আমাদের দেশে 1960 সালের একটা আইন আছে, যেটা হচ্ছে আপনি প্রবেশন অফ অফেন্ডার্স অ্যাক্ট। কোন অফেন্ডার যদি এমন কোন ক্রাইম করে যেটা শাস্তি বাংলাদেশের পেনাল কোডে 2 বছরের নিচে, এবং সে ফার্স্ট টাইম অফেন্ডার, অথবা তার আগে কোনো অফেন্ডারের ট্র্যাক নাই, অথবা সে অফেন্সটা করেছে বাধ্য হয়ে অনেকখানি, অথবা এমন সময় করেছে যে কোনো কারণে প্রভোক হয়ে, তো এরকম ধরনের বিভিন্ন কারণ থাকলে সেই অফেন্ডারকে কিন্তু প্রবেশনের কথা বলা হয়। প্রবেশনটা হচ্ছে এমন একটা মেথড যেটা হচ্ছে কোর্ট বলে দিবে যে তুমি সমাজে চলে যাও, তোমাকে আমি জেলে পাঠাবো না, জেলে না গিয়ে সেই ব্যক্তি সমাজে চলে গিয়ে একজন প্রবেশন অফিসারের আন্ডারে থাকবেন, এবং প্রবেশন অফিসার তাকে নির্দিষ্ট সময়ের জন্য সুপারভাইজ করবেন। যদি তিনি প্রবেশন থাকাকালীন সময়ে ওই অপরাধটি আবার সংগঠিত করেন অথবা অন্য কোনো অপরাধ সংগঠন করেন, তাহলে কিন্তু সে মেইন স্ট্রিম বা ট্র্যাডিশনাল কোর্টের দ্বারা বিচার প্রাপ্ত হবে, এবং সে হয়তো জেলেও চলে যেতে হতে পারে। সো প্রবেশনটা কিন্তু আমাদের দেশে একদম আমি বলবো একটা ইনঅ্যাক্টিভ মেথড অফ পানিশমেন্ট, কিন্তু এটা কিন্তু আমাদের আইন দ্বারা সিদ্ধ। এবং 2018 সালে হাইকোর্ট কিন্তু এটা জিজ্ঞাসা করেছিল লোয়ার কোর্টকে, একটা রুল নিষে জারি করেছিল যে কেন আপনারা প্রবেশনটা অ্যাপ্লাই করেন না, প্রবেশনটা ইমপ্লিমেন্ট করেন না। এবং 2006 সালে আমাদের নারীদের জন্য একটা কনভিক্টেড প্রিজনার্স অ্যাক্ট আছে, যেখানে কিন্তু একদম বলেই দেয়া হয়েছে নারীদের ক্ষেত্রে যতটুকু সম্ভব প্রবেশনকে প্রমোট করা হোক, প্রবেশন দেয়া হোক। এই যে আইনগুলো রয়েছে, আমাদের আসলে এত পিউনিটিভ মেন্টালিটি, এত পিউনিটিভ রিয়াকশন আমাদের অপরাধের ক্ষেত্রে, আমাদের কোর্টগুলো অনেক সময় দেখা যায় যে এই প্রবেশনকে আসলে অ্যাপ্লাই করতে চায় না। সুতরাং আমি মনে করি এখানে যেহেতু ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের আপনি বলছেন হ্যাঁ রেস্টোরেটিভ জাস্টিস, অবভিয়াসলি দিস ক্যান বি ওয়ান অফ দ্য মেথডস টু রেস্টোর দ্য হার্ম, বাট আমাদের দেশে এখনো কিন্তু আমরা ক্রিমিনাল ভিত্তিক যে চিন্তা ভাবনা বা মেন্টালিটি সেটাই সবসময় অ্যাপ্লাই করার চেষ্টা করি, এবং ভিকটিমকে একটা নাম বাঁধা ফাইন দিয়ে তাকে আমরা ছেড়ে দিই। কিন্তু ভিকটিমের যে হার্মটা হয়ে গেল সেটাকে রিপেয়ার করা, সেটাকে রিস্টোর করা, একটা মেয়ে যখন আপনার রেপের শিকার হয়, আপনি হয়তো তাকে একটা ক্ষতিপূরণ দিলেন, কিন্তু ক্ষতিপূরণ তো তার জীবনের সবকিছু না, তাকে একটা এমপ্লয়মেন্টের সুযোগ করে দেওয়া, এই কাজগুলো কিন্তু বাইরের দেশে রেস্টোরেটিভ জাস্টিসের মাধ্যমে করা হয়। এবং
এমপ্লয়মেন্টের সুযোগ করে দেওয়া, তাকে ক্ষতিপূরণ দেওয়ার পুরো দায়িত্বটাই কিন্তু আসলে পরে হচ্ছে অ্যাকিউজড বা পারপিট্রেটরের উপরে। তো আমি মনে করি রেস্টোরেটিভ জাস্টিস একটা ভালো মেথড, কিন্তু এখনো বাংলাদেশের যে ক্রিমিনাল জাস্টিসে যারা কাজ করে, পুলিশ বা ল এনফোর্সমেন্ট, আমাদের কোর্টস গুলো, তারা কিন্তু এখনো আসলে রেস্টোরেটিভ জাস্টিস নেওয়ার মতো যে মানসিক একটা আবহ তৈরি করা দরকার, সেটা কিন্তু এখনো আসলে তৈরি হয়। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একদম শেষ পর্যায়ে, নাজমুল ইসলাম না, আপনি না, শেষ না। জি বলেন। একটু আছে। জি প্লিজ। ল এনফোর্সমেন্টের কাজ কখনো মেইনস্ট্রিমিং, আপনার জন্য সময় আছে, অনেক সময় আছে, বলুন আপনি। হ্যাঁ, ক্যারি অন, ঠিক আছে। ক্যারি অন। সরকারের তো অনেকগুলো এন্টিটি আছে, তার মধ্যে ল এনফোর্সমেন্ট এন্টিটি। তো ক্রাইমটা কিন্তু সমাজের, পুলিশের না। ডেভিয়েশনটাও সমাজের। তো সমাজকে ঠিকঠাক করার দায়িত্ব কিন্তু পুলিশের না। পুলিশ সমাজের কোনো ডেভিয়েশন ঘটলে সেখানে গিয়ে কাজ করবে। তো এটাও ঠিক যে আমরা কোনো না কোনো ভাব সেখানে আমাদের রোল প্লে করছি, বাট যারা আদার পার্টিস তারা রোল প্লে করবে। এখন উনি যেটা বলেছেন যে আমাদের আবহে বা মননে এটা লালন করা দরকার, তো আমি করলে এটা হবে না। এটা হতে পারে টপ ডাউন অ্যাপ্রোচে, যে স্টেটের ডিভিশন গুলো আছে তারা কাজ করবে, দে উইল ফাংশন। পুলিশ তার কাজ করবে, সে ডিটার করবে, ক্রাইম ধরবে, ক্রিমিনালকে জেলে পাঠাবে। জেলে পাঠানোর পরে ভিকটিমের জন্য কি করা দরকার সেই অ্যারেঞ্জমেন্টটা কিন্তু সরকার করবে, সরকারের অন্য ডিপার্টমেন্ট করবে। সো অবশ্যই এটা ম্যামের কথাটা না, অবশ্যই আমি শুধু ল এনফোর্সমেন্ট বলছি না, এখানে কোর্টস আছে, প্রসিকিউশন আছে, ডিফেন্স আছে, আমাদের প্রিজন সিস্টেম আছে, এবং আপনি যদি মনে করেন, আমি বলবো যে কমিউনিটি পুলিশিংও কিন্তু পার্ট অফ টু প্রিভেন্ট প্রিভেন্ট ক্রাইমস। তাদেরও কিন্তু দায়িত্ব রয়েছে, বিট পুলিশিং বা কমিউনিটি পুলিশিং। এবং কমিউনিটি পুলিশিং বা বিট পুলিশিং কিন্তু শুধু পুলিশিং না, সেখানে সোসাইটির বিভিন্ন ফোরামের অংশ। সিপিএফ কিন্তু এখানে আমি বলবো যে অনেক সময় আমরা যুবকদেরও আনছি, ওয়ার্ড কমিশনারও থাকছেন, নারীরাও থাকছেন। সুতরাং এখানে কিন্তু পুরো সমাজের একটা এটা ইনস্টিটিউশন, সবারই দায়িত্ব আছে। বাট আমি বলছি এখনো আমাদের, আমি আমাকেও দোষ দিচ্ছি, এখনো আমাদের সেই মানসিকতা বা ওই আবহটা আমরা তৈরি করতে পারিনি। আসলে আমাদের সোসাইটি ওই পলিটিক্যাল ইকোনমিক পলিটিক্যাল যে আপনার পানিশমেন্টের যে আবহটা, সেটা আমরা আসলে এখনো তৈরি করতে পারি। অনেক ধন্যবাদ। আরেকজন দর্শক আছেন, ফোনটি নিয়ে আমরা ফিরে আসবো। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন? আমি ফরিদপুর থেকে বলছি, মোহাম্মদ জানিবুল আলম। বলুন। আমার প্রশ্ন হইলো যে আজকে দেখলাম যে আপনার এই যে ওই যে পাবজি এবং ফ্রি ফায়ার নিয়ে যে সমস্যা হয়েছে এবং আদালত থেকে নির্দেশনা আসছে এটা বন্ধ করবে। তো আমি সবাই আপনাদের কাছে জানতে চাচ্ছিলাম যে সরকার এরকম কোনো চিন্তা ভাবনা আছে কিনা যে লাইকি বা টিকটক এগুলো বন্ধ করার কোনো চিন্তা ভাবনা আছে কিনা? জি, অনেক অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। জি, আমরা নাজমুল ইসলাম, আপনি যদি বলেন যে উনি প্রশ্ন করেছেন যে আমরা তো এই সমস্যাগুলো নিয়ে কথা বলছি, গোড়াতে যে এটাকে বন্ধ করার কোনো প্রস্তাব আছে কিনা আসলে। জি, আবারও সেই কথা জি, যে আমরা চোখ করতে চাই না কোনো কিছুকেই। আমরা মানুষের অ্যাক্টিভিটিসকে, মানুষের লিবার্টি অফ স্পিচকে, লিবার্টি অফ হ্যাঁ, সিলেক্টিং দেয়ার ওন এনজয়মেন্ট টুলসকে কখনো আমরা চাই না যে এটাকে বন্ধ করে দেওয়া হোক। পাবজি ইটস এ মেয়ারলি গেম। এখন পাবজি খেলবো কি খেলবো না এটা নির্ভর করবে যে আমার যে গিভেন সোসাইটি আছে সেই সোসাইটিতে সেই লোকগুলো কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে উইথ দ্য পাবজি। তাহলে আমার কাজ কিন্তু পাবজি বন্ধ করা না, আমার কাজ হলো এই লোকগুলোকে শিক্ষিত করা, তাদেরকে সাইবার ইথিক্সে ঢোকানো, তাদেরকে বোঝানো কি করবা কি করবা না। পাবজি নেই, আগামীকাল রাবজি আসবে, তাহলে আমি কি রাবজি, পাবজি, টাবজি, মাপজি সব বন্ধ করবো? নো, আমি এই পথে যাবো না। আমি এই পথেই যাব যে আমি যখন ইন্টারনেটকে দিয়েছি আমি এটাও শেখাবো তাদেরকে ইন্টারনেটে তুমি কি করলে তোমার লাভটা হবে, তোমার মানসিক স্বাস্থ্য, তোমার অর্থনৈতিক প্রবৃদ্ধি, তোমার শিক্ষার বিষয়টা সবগুলোকে তুমি একসাথে পাবা। তো সেই শিক্ষা দেওয়া দরকার। তো আমি ইন্টারনেটটা হাতে তুলে দিয়েছি, কিন্তু তাকে আমি ইন্টারনেটটা শেখাচ্ছি না যে তুমি কি করবা কি করবা না। আমরা যেমন ক্লাসে 2, 3, 4, 5 শেখাই যে বড়দেরকে সালাম দিবা, কথা বলবা এইভাবে নম্রভাবে, মাথা নিচু করবা, তো এটা একটা ইথিক্স। ঠিক একই রকম যখন সাইবারে আমি কি করব তারও ইথিক্স শিক্ষাটা দেওয়া হচ্ছে না প্রাতিষ্ঠানিকভাবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শেষ করব ফারজানাকে দিয়ে। আমরা জানি যে সোশিওলজি যারা তত্ত্ব আমরা পড়াই সেটা হচ্ছে অগবার্নের কালচারাল ল্যাক থিওরি, যে আমরা যেহেতু টেকনিক্যাল প্রযুক্তি যেটা
ম্যাটেরিয়াল প্রযুক্তি খুব দ্রুত গ্রহণ করি, সেই অনুপাতে আমাদের মনটা এগোয় না, মানসিকতা একটু পেছনে পড়ে থাকে। তো এই যে প্রযুক্তি আমরা নিচ্ছি ঠিকই, কিন্তু মেন্টালিটি অনেক পেছনে থাকছে, কিভাবে এটাকে ব্যালেন্স করতে পারি? না হলে কিন্তু কালচারাল ল্যাক তৈরি হয় আসলে। ল্যাক তৈরি হবে, রাইট রাইট। যেটা হচ্ছে যে যখনই আমাদের ভিতরে মোবাইল ফোন আসলো আমরা খুব সুন্দর করে লুপে নিলাম, আবার যখন ইন্টারনেট আসলো, সোশ্যাল মিডিয়া আসলো, আমরা অ্যাকসেপ্ট করলাম, কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ক্ষেত্রেও কিন্তু আমাদের কিছু বিধিনিষেধ আসলে তৈরি করতে হবে। সেটা যদি আমরা পারিবারিক ভাবে, আমি প্রথমে মনে করি যে স্কুলে বা সামাজিক প্রতিষ্ঠানগুলো তৈরি করতে পারে। আমি সবসময় জন্য এডুকেশন ইনস্টিটিউশনের কথা বলি, যেহেতু আমি একজন শিক্ষক, আমি মনে করি এডুকেশন ইনস্টিটিউশনের একটা জায়গা থাকা দরকার। একই সাথে পরিবারের, যে আমি মোবাইল ফোন ইউজ করতে পারবো কিন্তু একটা নির্দিষ্ট সময়ের ভিতরে। যেমন অনেক সময় কিন্তু রাত জেগে আমরা গেম খেলি, রাত জেগে আমরা বিভিন্ন ধরনের ভায়োলেন্ট গেমস এর সাথে যুক্ত হই। ব্লু ওয়েলও কিন্তু আমরা শুনেছি 2-1 জন আমাদের সুইসাইডও করেছে। সুতরাং সেই জায়গায় পরিবারের একটা সুপারভিশন থাকা তো অবশ্যই দরকার। আর আমি সবসময় মনে করি যেটা, যে একটা মানুষ কিন্তু তার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে তার নিজের যে রাষ্ট্র, নিজের যে সোসাইটি, সেখানে কন্ট্রিবিউট করা। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, তাহলে এই কাজগুলো আসলে একটা ব্যালেন্স। অনেক ধন্যবাদ দুজনকে আসবার জন্য এবং এই বিষয়ে কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে বেশি ধন্যবাদ অনুষ্ঠানটি দেখবার জন্য, প্রশ্ন করার জন্য। এই মুহূর্তে বাংলাদেশ আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, এবং আমি যেভাবে মাস্ক ব্যবহার করি সবাই সেভাবে মাস্ক ব্যবহার করুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. তোমার অপেক্ষায়